শুরু করতে চলেছি পাণ্ডব গোয়েন্দার দ্বিতীয় অভিযান। এরপর একদিন বিকেলবেলায় মিত্তিরদের বাগানে খেলা করছে পাণ্ডব গোয়েন্দারা। এমন সময় হঠাৎ গুলঞ্চ গাছের ডাল থেকে কে যেন বলে উঠল, চোর চোর। সেই না শুনেই চেঁচিয়ে উঠল পঞ্চু, ভৌ ভৌ ভৌ। বাবলু বলল, কি ব্যাপার বলতো? বাচ্চু বিচ্ছু বলল, আরে কি চমৎকার একটা কাকাতুয়া পাখি রে বাবলুদা, শিগগিরই ধরো পাখিটাকে। বাবলু অবাক হয়ে বলল, এই বনে কাকাতুয়ার বাসা আছে নাকি? জানতুম না তো। বিলু বলল, অসম্ভব, কাকাতুয়া পাখি এখন তো বিরল হয়ে এসেছে, যাও বা পাওয়া যায় তারও দাম বাজারে অনেক। বাবলু বলল, এ নিশ্চয়ই কারুর পোষা পাখি। ভম্বল বলল, যারই হোক ধরতেই হবে পাখিটাকে। পঞ্চু তখনও সমানে চেঁচিয়ে চলেছে, ভৌ 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 ভৌ। ভম্বল বলল, তুই পঞ্চুকে ধরে রাখ বাবলু, আমি পাখিটাকে কায়দা করি, না হলে ওর চেঁচানিতেই উড়ে যাবে পাখিটা। বলতে বলতেই উড়ে গেল পাখিটা। বেশি দূরে অবশ্য যেতে পারল না। খানিক গিয়েই একটা ঝোপের ওপর ছোট্ট একটি ডালে বসে পড়ল। ভম্বল বলল, তোরা যেন আসবি না কেউ, আমি পিছু নিচ্ছি পাখিটার, ওটাকে ধরতে না পারলে আমার মনে শান্তি আসবে না। এই বলে ছোট্ট একটা টগর ফুলের গাছ ছিল তার ডালে। ভম্বল সেখানেও যেই গেল, পাখিটা সেখান থেকেও উড়ে গেল। এইভাবে পাখিটার পিছু নিতে নিতে ভম্বল একেবারে বাগানের শেষ প্রান্তে গিয়ে পৌঁছলো। কাঁঠাল গাছের ঘন ডালপালার আড়ালে গিয়ে লুকোলো পাখিটা। ভম্বল তখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল, তবুও সে পাখিটার লোভ একটু একটু করে ডাল বেয়ে সেই গাছের মগডালে উঠতে লাগলো। ওই তো দেখা যাচ্ছে পাখিটাকে, কেমন নিশ্চিন্তে বসে আছে বাছাধন। ধূর্ত বেড়ালের মতো চুপিসারে ভম্বল পকেট থেকে রুমালটা বার করে যেই না ধরতে যাবে, দুষ্টু পাখিটা অমনি ক্যাঁ ক্যাঁ করেই ফুরুত বাগান পেরিয়ে একেবারে প্লাস্টিক ফ্যাক্টরির দোতলার বারান্দায় গিয়ে বসলো পাখিটা। আর সেদিকে যেই না তাকানো, অমনি চক্ষু স্থির হয়ে গেল ভম্বলের। দেখল এক বিজাতীয় চেহারার লাল মুখ বারান্দার থামের আড়াল থেকে এক দৃষ্টে দেখছে তাকিয়ে। সে দেখা এমনই দেখা যে ভম্বলের বুকের একদম ভেতরের জায়গাটা পর্যন্ত কেঁপে উঠল। এই মুখাবয়ব অমানসিক, ভৌতিক ছাড়া আর কিছুই নয়। যেই না একথা মনে হওয়া, অমনি সুরসুর করে গাছ থেকে নেমেই একেবারে তীর বেগে ছুটে চলল ভম্বল সেই পোড়ো বাড়ির দিকে, যেখানে আর সকলে ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরদিন সকালবেলা প্রত্যেকটি খবরের কাগজে এক চাঞ্চল্যকর খবর ছাপা হলো। প্লাস্টিক ফ্যাক্টরির মালিকের স্ত্রীকে কে বা কারা যেন নৃশংসভাবে হত্যা করেছে এবং তার সমস্ত গয়না চুরি করে নিয়ে গেছে। সেই সঙ্গে নিয়ে গেছে একটি পোষা কাকাতুয়া পাখি। পাখিটা অবিকল মানুষের মতো কথা বলতে পারত। পুলিশ এই খুনের বিষয়টি নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছে, কেননা আততায়ীর পায়ের ছাপ ঘরের ভেতরে পাওয়া গেলেও ঘরের বাইরের উঠোনে, মাঠে, সিঁড়িতে কোনোখানেই তার এতটুকু পদচিহ্ন নেই। খবরটা পড়েই লাফিয়ে উঠল ভম্বল। যাকে দেখে সে ভূত ভেবে ভয় পেয়েছিল, আসলে সেই লোকটাই যে খুনি তাতে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না তার। ভাগ্যে পাখিটা উড়ে এসে চোর চোর বলে ডেকেছিল, তাই তো পাখিটাকে ধরতে গিয়ে আসল ঘুঘুকে দেখে ফেলেছে সে। দৃশ্যটা মনে পড়তেই শিউরে উঠল ভম্বল। ওহ, কি সাংঘাতিক সেই মুখ! ভম্বল আর একটুও দেরি না করে বাচ্চু বিচ্চু আর বিলুকে নিয়ে বাবলুদের বাড়িতে গেল। তারপর সবাই জড়ো হলো বাবলুদের ছাদে। কালকের ঘটনাটা কালই ওদের বলেছিল ভম্বল।
শুনে সবাই হেসেছিল, কিন্তু আজকের কাগজে খবরটা পড়ার পর কেউ আর হাসতেও সাহস করল না। ভম্বল বলল, এই কেসটা কি আমাদের হাতে নেওয়া যেতে পারে? বাবলু বলল, নিশ্চয়ই, খুনিকে যখন দেখেছিস তুই তখন আর তাকে চিনে ফেলতে খুব একটা দেরি হবে না আমাদের। ওকে আমরা ধরবই ধরব। বিলু বলল, দরকার হলে এই ব্যাপারে আমরা পুলিশেরও সাহায্য নেব, পুলিশ তো চিনেই গেছে আমাদের। বাবলু বলল, ঠিক, কালকের ঘটনার কথা এখনই আমরা গিয়ে পুলিশকে বলি চল, তাতে করে খুনিকে ধরতে ওদেরও একটু সুবিধে হবে। সবাই তখন দল বেঁধে থানায় চলল খুনির বর্ণনা দিতে। পঞ্চুও অবশ্য ওদের সঙ্গে যেতে বাদ পড়ল না। থানায় গিয়ে ভম্বল সব কথা খুলে বলতেই ওসি অবাক হয়ে বললেন, আশ্চর্য ব্যাপার। তারপর বললেন, ঠিক কী রকম সময় দেখেছো বলো তো? আগে সন্ধ্যের মুখে। আমি লোকটার মুখ কী রকম যেন আমাদের সাধারণ লোকের মুখের মতো নয়। ওসি গম্ভীর মুখে সব কথা শুনে যা যা নোট করবার সব নোট করে নিলেন। তারপর বললেন, আমরা এ ব্যাপারে জোর তদন্ত চালাচ্ছি, যদি প্রয়োজন হয় তোমাদের ডাকবো। তোমরা এখন থেকে চেষ্টা করবে সেই মুখ আর কখনো দেখতে পাও কিনা। যেই পাবে অমনি জানাবে আমাকে। যদি দূরে কোথাও দেখতে পাও তাহলে তাড়াতাড়ি ফোন করে সেই জায়গাটার নাম বলে জানাবে। সঙ্গে সঙ্গে ধরবো ব্যাটাকে, আর সেই সঙ্গে খবরের কাগজেও নাম ছাপিয়ে দেবো তোমাদের। পাণ্ডব গোয়েন্দা নামটা দেখবে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। ওরা থানা থেকে বেরিয়ে এক জায়গায় হঠাৎ একটা ডুগডুগ বাজনা শুনে থমকে দাঁড়ালো। আরও অনেকেই দাঁড়িয়েছে সেখানে, ওরাও দাঁড়ালো। বাঁশ আর দড়ি দিয়ে একটা অংশকে ঘিরে খেলা দেখাচ্ছে একজন ইরানি যাযাবর ও এক জিপসি মেয়ে। মেয়েটি ঘাগরা উড়িয়ে এক অদ্ভুত কায়দায় অপূর্বভাবে নেচে চলেছে, আর ইরানিটা সেই নাচের তালে তালে ঢোল বাজিয়ে কসরত দেখাচ্ছে। পাশেই একটি ছোট্ট তাঁবু, সেই তাঁবুর আশেপাশে কতকগুলো মুরগি ঘোরাঘুরি করছিল, বেশ নধর চেহারা মুরগিগুলোর। একটা ছাগল, একটা কুকুরও বাঁধা ছিল সেখানে। পঞ্চু হঠাৎ সেই মুরগিগুলোর দিকে ভৌ ভৌ করে তেড়ে গেল। যেই না যাওয়া ইরানিদের কুকুরটাও অমনি দ্বিগুণ জোরে চেঁচিয়ে তার প্রতিবাদ করে উঠল। নেহাত বাঁধা ছিল তাই রক্ষে, না হলে যা তেজি কুকুর ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো নিশ্চয়। ইরানিটা ঢোল নামিয়ে একটা লাথি হাতে তেড়ে এলো পঞ্চুকে। যেই না আসা অমনি খুব কাছ থেকে লোকটার মুখ দেখেই চমকে উঠল ভম্বল। তারপর চুপি চুপি বাবলুর কানের কাছে মুখ এনে বলল, বাবলু, এই মুখে আমি কাল দেখেছি, এই সেই লোক। তাড়া খেয়ে পঞ্চু তখন পালিয়ে এসেছে, আর ভম্বল বাবলুর পেছনে এমনভাবে এসে দাঁড়িয়েছে যে ইরানিটা যেন ওকে দেখে না ফেলে। পঞ্চুকে তাড়িয়ে লোকটা আবার ঢোল পিটতে লাগলো। আবার শুরু হলো জিপসির নাচ। পাণ্ডব গোয়েন্দারা চলে এলো সেখান থেকে। খানিকটা তফাতে এসে বাবলু বলল, তুই ঠিক বলছিস ভম্বল, এই সেই লোক? আমার এতটা ভুল হবে না বাবলু, এই সেই লোক। শুধু লোকটা এতক্ষণ পেছন ফিরে ঢোল বাজাচ্ছিল বলে ওর মুখটা আমি দেখিনি ভালো করে। বিলু বলল, এই লোকটাই তাহলে খুনি বলতে চাস? ভম্বল বলল, খুনি কিনা তা বলতে পারি না, তবে কাল প্লাস্টিক ফ্যাক্টরির বারান্দায় এই মুখে আমি দেখেছি। এই মুখ আমি জীবনে ভুলবো না। বাবলু বলল, তা যদি হয় তবে এই লোকটাই হত্যাকারী। বাচ্চু বিচ্ছু বলল, তাহলে কি একবার থানায় গিয়ে জানিয়ে আসবো? বাবলু বলল, না, এখনই তার কোনো প্রয়োজন নেই। যেমন করেই হোক চোরাই মাল আমাদের উদ্ধার করতেই হবে। আজ বিকেলবেলা আমরা আবার আসবো এখানে, আর দুপুরবেলা একবার আমরা স্পটে যাব। ভম্বল বলল, বেশ, তাই হবে। ওরা সবাই চলে এলো যে যার ঘরে।
দুপুরবেলা প্লাস্টিক ফ্যাক্টরির মেন গেটের কাছে এসে ওরা দেখলো গেট বন্ধ। ফ্যাক্টরিও বন্ধ আজকে। কালকের ওই ব্যাপারের পর আজ কখনো খোলা থাকতে পারে না। সে যাই হোক, এখন মুশকিল হলো ভেতরে ঢোকা যায় কি করে। বাবলু বলল, এর ভেতরে ঢোকবার একটিই মাত্র উপায় আছে। বিলু বলল, কি উপায় বল? মিত্তিরদের বাগানের পেছন দিক থেকে ভেতরে ঢোকা। ভম্বল বলল, কিন্তু সেখানে তো কোনো ফাঁক নেই। একটু বুদ্ধি খরচা করলেই ভেতরে ঢোকা যায়। বাচ্চু বলল, কি করে? যে গাছে ভম্বল উঠেছিল সেই গাছের ডালে একটা বেশ শক্ত মোটা লম্বা দড়ি বেঁধে সেই দড়ি বেয়ে নিচে নামা যায়। দি আইডিয়া, ভম্বল বলল। ঠিক আছে, তোরা যা, তারপর আমি যাচ্ছি। আমি এখনই নিয়ে আসছি আমাদের কুয়োর জল তোলা লম্বা নাইলনের দড়িটা। এই বলে ভম্বল চলে গেল। বাবলুরা সবাই তখন বাগানের শেষ প্রান্তে সেই গাছের ওপর উঠেছে। এখান থেকে ফ্যাক্টরির বারান্দা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। জায়গাটাও অনেকখানি, চারদিক ঘেরা, নিচে ফ্যাক্টরি, ওপরে মালিক থাকেন। কাজেই মেশিনের ঘরঘর শব্দে ওপরের চিৎকারও কানে যাবার নয়। কিন্তু কি সাহস ব্যাটার! অমন ভর সন্ধেবেলা দিব্যি এসে খুন করে গেল। একটু পরেই ভম্বল এসে পড়ল দড়ি নিয়ে। দড়ি ধরে পাঁচিল টপকে সর্বাগ্যে বাবলু নামল ভেতরে। তারপর পঞ্চুকে বেঁধে নামানো হলো। পঞ্চুর পরে বাচ্চু বিচ্ছু, সবশেষে বিলু আর ভম্বল। সবাই নেমে পড়ার পর প্রথমে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কোথাও খুনি তার সুকৌশল খুনের কোনো রকম চিহ্ন রেখে গেছে কিনা তা দেখবার জন্য। কিন্তু না, কোনো চিহ্ন কোথাও নেই। কি অদ্ভুত ও রহস্যময় হত্যাকাণ্ড! একটা মানুষ খুন হলো, আততায়ীর পদচিহ্ন পাওয়া গেল, অথচ সেটা ঘরের ভেতর, বাইরে কোথাও না। আততায়ী কি ম্যাজিক জানে? এমন সময় হঠাৎ পঞ্চু ভৌ ভৌ করে একটা ঝোপের দিকে ছুটে গেল। পঞ্চুকে ছুটতে দেখে পঞ্চুর পিছু পিছু সর্বপ্রথম ছুটে গেল বিলু। বিলু গিয়ে দেখলো এক জায়গায় পঞ্চু একমনে কি যেন শুকছে। তাই দেখেই সে উৎসাহিত হয়ে বলল, এই দেখ বাবলু, এখানে কিসের যেন দাগ। বাবলু অনেকক্ষণ ধরে গবেষকের মতো দাগগুলোর আশপাশ লক্ষ্য করে রায় দিল, এটা আততায়ীর কোনো চিহ্ন নয়। ভম্বল বলল, কি করে বুঝলি? এখানে পুলিশ এসেছিল, চারদিকে বুটের ছাপ আছে, এ দাগ পুলিশের লাঠি ঠোকার। চলে আয়, একবার বারান্দার ওপরে উঠতে হবে আমাদের। বিচ্ছু বলল, কি করে উঠবে? চারিদিকে তো তালা দেওয়া। পাইপে ওপরে উঠবো, তোরা একটু গেটের দিকে নজর রাখবি যাতে কেউ এসে না পড়ে। বিলু বলল, এসে পড়বার ভয় নেই, কেননা মর্গ থেকে লাশ নিয়ে দাহ করে আসবে তো সব, কাজেই দেরি হবে। বাবলু নিশ্চিন্ত মনে পাইপ বেয়ে ওপরে উঠল। উঠেই দেখতে পেল বারান্দায় পুলিশের পায়ের ছাপ এবং এক কোণে অন্য একটি পায়ের ছাপ রয়েছে। ঘর বন্ধ। ও আস্তে আস্তে ছাদের সিঁড়ির কাছে গেল। তারপর দরজার খিল খুলে ছাদে উঠে চারিদিক দেখতে লাগলো খুনি ছাদ দিয়ে নেমেছে বা পালিয়েছে কিনা। কিন্তু না, সেখানে আততায়ীর কোনো চিহ্নই সে দেখতে পেল না। হঠাৎ চিলেকোঠার সিঁড়িতে একজোড়া পায়ের ছাপ সে লক্ষ্য করল। বেশ বড় বড় জুতোহীন পায়ের ছাপ। কেউ যেন এই সিঁড়িতে বেশ কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়েছে। বাবলু একটা ঝাঁটাকাঠি কুড়িয়ে সেই ছাপটার মাপ নিয়ে তাড়াতাড়ি বারান্দায় এসে অপর ছাপটার মাপ নিয়ে মিলিয়ে দেখল। হুবহু এক ছাপ, একই মাপ। কাঠিটা নিয়ে আবার পাইপ বেয়ে ধীরে ধীরে নেমে এলো সে। তারপর বলল, আমাদের প্রাথমিক তদন্ত শেষ, এবার চল সস্থানে প্রস্থান করি। এই বলে ওরা সেই ঝুলনো দড়ির কাছে গেল। কিন্তু এ কি, দড়ি কোথায়?
ওরা উপর দিকে তাকিয়ে দেখলো গাছের ডালির সঙ্গে শক্ত করে বাঁধা দড়িটা কে যেন খুলে নিয়ে গেছে। কে নিল? কে কে সে? বিলু বলল, আশ্চর্য ব্যাপার তো। বাবলু বলল, কিছুই আশ্চর্য নয়, যে খুন করেছে সে নিজেই এসে খুলে নিয়ে গেছে ওটা। ভম্বল বলল, এ অসম্ভব। এটাই সম্ভব। খুনিরা চিরকাল এই ভুলটাই করে থাকে। খুনের পর ঘটনাস্থলের আশপাশেই ঘুরে বেড়ায় তারা, কেবল দেখে তার কোনো চিহ্ন কোথাও পড়ে আছে কিনা, অথবা তাকে কেউ সন্দেহ করছে কিনা। বিলু বলল, তাহলে উপায়? এখন আমরা বেরোবো কি করে এর ভেতর থেকে? বাবলু বলল, কোনো উপায় নেই, যতক্ষণ ওরা ফিরে আসে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। বিলু বলল, আশ্চর্য ব্যাপার, এরা সবাই না হয় লাশ নিয়ে ব্যস্ত, কিন্তু দারোয়ান বেটা, সে বেটা গেল কোথায়? ভম্বল বলল, দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ধরে নিয়ে গেছে। বলতে বলতেই দেখা গেল গেট খুলে যাচ্ছে। ওরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ল একটা ঝোপের আড়ালে। গেট খুলে কয়েকজন লোক ভেতরে ঢুকলো। তাদের একজন হলেন এই ফ্যাক্টরি এবং বাড়ির মালিক, বাকিরা তার বন্ধু বান্ধব। ওরা সবাই ভেতরে এলেন। গেটটা ভেজিয়ে দিয়ে বাড়ির তালা খুলে ঘরে ঢুকলেন। সেই অবসরে ওরাও সকলে বেরিয়ে পড়ল গেট দিয়ে। বাবলুরা বাইরে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচল। দুপুর গড়িয়ে বিকেল তখন। বাবলু বলল, এখন একবার ময়দানের দিকে আমাদের যাওয়া উচিত। ভম্বল বলল, আমি একটু তফাতে থাকবো কেমন, না হলে বেটা আমাকে চিনে ফেলতে পারে। বাবলু বলল, সেটার আর প্রয়োজন নেই, তার কারণ গাছ থেকে দড়ি যখন খুলেছে তখন আমাদেরকে সে নিশ্চয়ই লক্ষ্য করেছে। বিলু বলল, তারই বা কি মানে আছে? হয়তো সে আমাদের দেখেইনি, শুধু দড়িটাই ঝুলতে দেখেছে, তাই খুলে নিয়ে পালিয়েছে সে। বাবলু বলল, যা হোক কিছু একটা হয়েছে, তবে আমরা সবাই একসঙ্গেই থাকবো। এই বলে কথা বলতে বলতে ওরা ময়দানের দিকে গেল। কিন্তু কোথায় কে? কোথায় সেই ইরানি যাযাবর, আর কোথায় বা সেই জিপসি মেয়ে? ছাগল, বাঁদর, কুকুর, তাঁবু সবই উধাও। তাই দেখে হতবাক হয়ে গেল ওরা। ভম্বল বলল, ওহ, সকালে যদি একবার থানায় গিয়ে খবরটা দিতাম, কি ভুলই না করলাম আমরা, অথচ এখন আর মুখই নেই আমাদের। বাবলু বলল, এত ভেঙে পড়বার কিছু নেই, একটা বেলার মধ্যে যাবে কোথায় বাছাধনটা, ওদের খুঁজে বার আমরা করবই করব। ভম্বলের বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর পঞ্চু অকারণেই শুকে বেড়াতে লাগলো মাঠের মাটিটাকে, এবং নিজের মনে রাগে গড়গড় করতে লাগলো। পরদিন সকালের কাগজে আবার এক চাঞ্চল্যকর খবর প্রকাশিত হলো। তুলসী মিত্তির গার্ডেন লেনের এক বাড়িতে গভীর রাতে রহস্যজনকভাবে চুরি হয়েছে। টাকা কড়ি এবং সোনার গয়না মিলিয়ে প্রায় 20,000 টাকার মতো চুরি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এক্ষেত্রেও চোরের পদচিহ্ন শুধুমাত্র ঘরে, বারান্দা এবং ছাদের ওপর পাওয়া গেছে, এর বাইরে আর কোথাও নয়। প্রথম খুনির পায়ের ছাপের সঙ্গে এই পায়ের ছাপ হুবহু মিলে যাচ্ছে। খবরটা দেখেই পাণ্ডব গোয়েন্দারা দলবদ্ধভাবে ছুটল ঘটনাস্থলে। গলির মুখে একটা ছোটোখাটো ভিড় হয়ে আছে। সেখানে বাবলুর চেনা জানা একজন ছিল। বাবলু তাকে জিজ্ঞাসা করল, কাদের বাড়ি চুরি হয়েছে? সে একজন বেটে কালো লোককে দেখিয়ে দিল। বাবলু চিনল লোকটাকে, রেলের ক্যান্টিনে কাজ করে। অনেক দিন আগে যখন ওদের পাড়ায় ভাড়া থাকতো, তখন একবার ক্যান্টিন থেকে আনা চপ কাটলেট ওদের খাইয়েছিল। বাবলু ভেবে পেল না লোকটা এর মধ্যে এত টাকা কি করে করলো। যাই হোক, এরকম চুরি সত্যি অভাবিত। ওরা অনেকক্ষণ ধরে আশেপাশে ঘোরাঘুরি করলো, কিন্তু কেই বা ওদের পাত্তা দেবে।
ওরা নিজের মনেই আর একটু এগিয়ে গেল। হঠাৎ এক জায়গায় ডুগ 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 আওয়াজ। ডুগডুগির আওয়াজ শুনে এগিয়ে গেল ওরা। দেখলো যে মাঠে শীতলা পুজো হয় সেই মাঠের ওপর খেলা দেখাচ্ছে সেই ইরানি যাযাবর আর সেই জিপসি মেয়েটা। অপূর্ব সুন্দরী। ইরানিটাও যেন লাল মুখে একটা দানব। একসঙ্গে 20টা সোডার বোতল সে একটা ছুটছে একটা ডুবছে। কি অপূর্ব ব্যালেন্স! বোতলগুলো যেন শূন্যে ঘুরপাক খাচ্ছে, অথচ সে একের পর এক ডান হাতে বাঁ হাতে লুফেই ছুঁড়ে দিচ্ছে। সে দৃশ্য দেখবার মতো। সেই কুকুর, ছাগল, বাঁদর সবই আছে। জিপসি মেয়েটা একটা ডুগডুগি বাজিয়ে ঘুরপাক খাচ্ছে চারিদিকে। পাণ্ডব গোয়েন্দারা প্রথমটা মহাবিস্ময়ে সেই খেলা দেখতে লাগলো। বিলু, ভম্বল, বাচ্চু বিচ্ছু অবাক হয়ে বোতলের ম্যাজিক দেখছে, আর বাবলু এক দৃষ্টে চেয়ে আছে ইরানিটার পায়ের দিকে। পায়ের প্রতিটি ছাপ ধুলোর মাঠে আঁকা হয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপ। বাবলু বিলুর গায়ের কাছে ঘেঁষে দাঁড়িয়ে ওর মুখের কাছে মুখে নিয়ে গিয়ে চুপি চুপি বলল, কালকে রহস্যজনক চুরিও এই ব্যাটাই করেছে। সে তো জানা কথা। আমি একে ফলো করব। তোরা এক কাজ কর, এখানে আর থাকিস না, ঘরে গিয়ে স্নান খাওয়া করে তৈরি হয়ে নে। ভম্বল, তুই বরং খেয়ে দেই চট করে চলে আয়। তুই এলে তারপর আমি যাব। বিলু, বাচ্চু আর বিচ্ছু মিত্তিরদের বাগানে থাকবি। পঞ্চুও থাকবে তোদের সঙ্গে। আমি খবর দিলেই চলে আসবি, কেমন? বেশ তাই। এই বলে ওরা চলে যেতেই বাবলু দর্শকদের ভেতর মিশে গেল এবং খেলা ও খেলোয়াড়কে তীক্ষ্ণ চোখে দেখতে লাগলো। বোতলের খেলা শেষ হতেই একটার পর একটা পয়সা পড়তে লাগলো মাঠের ওপর। 10, 5 সিকি আর সেই জিপসি মেয়েটা পয়সা কুড়িয়ে জড়ো করতে লাগলো। ইরানি যাযাবরটা তখন ঘরমাক্ত কলের পরে একটা গাছতলায় বসে বিশ্রাম নিতে লাগলো। বাবলুও নিজের মনে এটা সেটা দেখার ছলে লক্ষ্য করতে লাগলো চারিদিক। ইরানিটা হঠাৎ বাজখাই গলায় বলল, এই, কি চাই তোমার? বাবলু বলল, কিছু না, তোমার বোতলের খেলা আমার খুব ভালো লেগেছে। বিকেলে আবার হবে, দেখতে এসো। এখন যাও, আমরা এবার রান্না খাওয়া করে খাওয়া দাওয়া করবো। বিকেলে তোমাদের আরও সব বন্ধু বান্ধব থাকে তো ডেকে আনবে, বুঝলে? বাবলু হ্যাঁ বলে ওর সামনে থেকে চলে এলো। তবে দূরে একটা মোড়ের মাথায় বসে রইল চুপচাপ। ভম্বল না আসা পর্যন্ত এইভাবেই থাকবে ও। তারপর ভম্বলকে পাহারায় রেখে খেতে যাবে। ভম্বল এলো প্রায় ঘন্টা দেড়েক পরে। নিজের জায়গায় ভম্বলকে বসিয়ে বাবলু ঘরে চলে গেল। বাবলুর মনে জোর প্রতিজ্ঞা, খনি তস্কর ইরানিটাকে আজই বামাল সমেত ও ধরবেই ধরবে। বিলু, বাচ্চু আর পঞ্চু অপেক্ষা করছিল মিত্তিরদের বাগানে। বাবলু গিয়ে ওদের ডাকলো। ওরা সকলেই খেয়ে দিয়ে একদম তৈরি। বিলু বলল, কি খবর? ভালো, আজ বিকেলে বোতলের খেলা আবার হবে। সেই খেলা দেখার ভেতরেই আমাদেরকে আমাদের কাজ করে ফেলতে হবে। কি করে কি করবি? কিছুই ঠিক করিনি। ঘটনা যেভাবে ঘটবে বা সুযোগ যখন যেমন পাবো তেমনি কাজে লাগাবো। বলতে বলতে ওরা সেই মাঠটার কাছে গেল। কিন্তু এ কি, কোথায় বা ভম্বল আর কোথায় সেই ইরানি যাযাবর ও জিপসি মেয়ে? তাদের তাঁবুরও কোনো চিহ্ন নেই। বাবলু বলল, ওরা নিশ্চয়ই পাত্তারি গুটিয়েছে এবং ভম্বল ওদের পিছু নিয়েছে, কিন্তু কোন দিকে যে গেল তা কি করে জানা যায়? বিলু বলল, ভম্বল না ফেরা পর্যন্ত কিছুই জানা যাবে না। বাচ্চু বিচ্ছু বলল, তার মানে আজ আর কিছুই হচ্ছে না। বাবলু বলল, তবে একটা কাজ হবে। বিলু বলল, কি কাজ? খুনির পায়ের ছাপ এবং এই ইরানির পায়ের ছাপ মিলছে কিনা জানা যাবে।
বলেই বাবলু সেই কাঠিটা দিয়ে মেপে দেখলো পায়ের ছাপ, আর মেপে দেখেই সল্লাসে চিৎকার করে উঠল, হুররে, মিলেছে, ছাপ হুবহু মিলে গেছে। বাচ্চু বিচ্ছু বলল, তাহলে এখনই পুলিশকে জানাই চলো, আর দেরি করা কোনো মতে ঠিক হবে না। এখনই নয়, আমাদের কাজ আরও একটু এগিয়ে গেলে তারপর ডাকবো পুলিশ। এমন সময় হঠাৎ রাস্তার ওপর কি যেন দেখে চেঁচিয়ে উঠল বিলু, বাবলু, শিগগির আয়। বাবলু যাবার আগেই বাচ্চু বিচ্ছু ঝুঁকে পড়েছে। বাবলুও গিয়ে ঝুঁকে পড়ে দেখল রাস্তার তেমাথার মোড়ে ছোট ইটের টুকরো ঘষে কে যেন একটা তীর চিহ্ন এঁকে পথ সংকেত করে রেখেছে। বিলু বলল, এ নিশ্চয়ই ভোম্বলের কাজ। বাবলু বলল, অবধারিত, এই চিহ্ন যদি রাস্তার প্রত্যেক মোড়ে থাকে তাহলে জানবো ভোম্বল ছাড়া এই কাজ আর অন্য কারো নয়। ওদের অনুমানই ঠিক। সেই চিহ্ন ধরে যেতে যেতেই পরপর কয়েকটি মোড়ে পথ সংকেত দেখতে পেল। সেই চিহ্ন শেষ হলো চ্যাটার্জি হাটের কাছে। একটা বড় মাঠে দেখা গেল ইরানি যাযাবর তার তাঁবু ফেলেছে। জিপসি মেয়েটা কেমন এক সুন্দর ভঙ্গিতে বসে বসে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে ছাগলটাকে। আর এই ছাগলটাকে লক্ষ্য করতে গিয়েই বাচ্চু বলে উঠল, বাবলুদা, ওই দেখো আমাদের সেই দড়িটা, সেই দড়িটাকে কেটে ছোট করে ছাগল বেঁধেছে। বাবলু বলল, আরে তাই তো, কিন্তু ভোম্বল কোথায়? ভোম্বলকে দেখছি না কেন? বিচ্ছু বলল, সেই বোধহয় আমাদের খোঁজেই গেছে। বাবলু বলল, হয়তো। বিলু বলল, চোরাই মালগুলো সব এদের তাঁবুর ভেতরেই আছে, একবার কোনো রকমে ঢুকে দেখতে পারলে হতো। কিন্তু কি করে যে ঢুকবে তা ওরাও ভেবে পেল না। তাঁবুর মুখেই বাঁধা আছে অ্যালসেশিয়ানটা। পঞ্চুকে দেখে সে লেজ নাড়ছে, পঞ্চুও লেজ নাড়ছে তাকে দেখে। ওরা দূর থেকে ওদের লক্ষ্য করতে লাগলো। আরও অনেক ছেলে মেয়েও 2-4 বড়লোকের ভিড়ও জমতে শুরু হয়ে গেছে সেখানে। এমন সময় হঠাৎ ভোম্বল হাঁপাতে হাঁপাতে এসে হাজির সেখানে। বাবলু বলল, কিরে, কোথায় গেছিলি? আমাদের ডাকতে? ধুর, তোদের ডাকতে যাবো কেন? তোদের জন্য তো পথ নির্দেশ করেই রেখেছিলাম। আমি গিয়েছিলাম অন্য কাজে। কি কাজে? যে কাজে গিয়েছিলাম তাতে সাকসেসফুল হয়ে এসেছি। বেটা ইরানি ষষ্ঠী পুজো করবো আজ। আজই ধরবো বেটাকে, একটু রাত্রি হোক। কি করে কি করবি? ওই অ্যালসেশিয়ানটাকে বাগাতেই তো হিমশিম খেয়ে যেতে হবে। আরে আমার নাম ভোম্বল, জনিদের রকে পল্টন বসেছিল। ওকে বলতেই ও গিয়ে ঠাকুর ফার্মাসি থেকে এক শিশি ক্লোরোফর্ম জাতীয় কড়া ওষুধ ম্যানেজ করে এনেছে। বাবলু যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। এইভাবে বলল, সত্যি? তা যদি হয় তবে একটা ছেঁড়া ন্যাকড়ায় ঢেলে সেটা কুকুরটার দিকে ছুঁড়ে দিলেই তো ব্যাটা শুকবে, আর তারপরেই হবে কেল্লা ফতে। বিলু বলল, শুধু তাই নয়, ওই ন্যাকড়া ইরানি আর জিপসি মেয়েটাকেও শোকানো হবে, তা হলেই সুবিধা হবে আমাদের। পাণ্ডব গোয়েন্দারা জয়ের গৌরবটা মনে মনে কল্পনা করেই আনন্দে অধীর হয়ে উঠল প্রথমে। তারপর অপেক্ষা করতে লাগলো কতক্ষণে সেই শুভক্ষণটি আসে তার জন্য। দেখতে দেখতে সন্ধে হলো। তারপর অন্ধকারের কালো জবনিকায় ঢেকে গেল চারদিক। যাযাবর তাঁবুতে আলো জ্বলে উঠল। জিপসি মেয়েটা নিশ্চয়ই ইরানিটার বউ। সে আলো জেলে তাঁবুর সামনে বসে ছুতসুতো বার করে তার একটা পুরনো ঘাগরা সেলাই করতে বসল। আর ইরানিটা শুয়ে রইল বাইরে ঘাসের ওপর। পোষা বাঁদরটা ইরানিটার বুকে পিঠে, কখনো বা ছাগলটার পিঠে বসতে লাগলো। আবার মাঝে মাঝে কুকুরটারও লেজ টেনে দিয়ে পালিয়ে এসে কুকুরটাকে রাগিয়ে দিতে লাগলো। তার মানে যত রকমের বাদরামও আছে তাই করতে লাগলো বসে বসে। বাবলু বলল, আর যে ধৈর্য ধরতে পারছি না, কি করি বলতো? বিলু বলল, 7:30 হয়ে গেছে, মাস্টার মশাইয়েরও আসবার সময় হয়ে গেছে। ভোম্বল বলল, আজ আরও আক্ষেপে করে লাভ নেই।
এমন সময় দেখা গেল ইরানিটা উঠে দাঁড়ালো। তারপর কি যেন বলল জিপসি মেয়েটাকে, বলে বাদরটাকে কাঁধে বসিয়ে রাস্তায় এলো। ওর কোমরে জড়ানো একটা নাইলনের মোটা দড়ি। বিলু বলল, এই তাল। জিপসিটা তাঁবুতে ঢুকলেই বাবলু বলল, না, আগে এই ব্যাটার পিছু নি, দেখি ব্যাটা কোথায় যায়, তারপর ফিরে এসে তাঁবুতে ঢুকে শুলে গভীর রাতে কাজ করব। বাচ্চু বিচ্ছু বরঞ্চ বাড়ি চলে যাক। বাচ্চু বিচ্ছু বলল, কখনোই না, যা করব সবাই একসঙ্গে করব, এর জন্য বাড়িতে বকুনি খেতে হয়, খাবো। পাণ্ডব গোয়েন্দারা সত্যিকারের গোয়েন্দাদের মতো পিছু নিল ইরানিটার। ইরানিটা রাতের অন্ধকারে এ পথ সে পথ করে একটা গলির ভেতর ঢুকলো। ওরাও দেয়াল ঘেঁষে গিয়ে অনুসরণ করতে লাগলো তাকে। একেবারে অন্ধকারে মিশে এমনভাবে রইল যাতে ও দেখতে না পায়। ইরানিটা থমকে দাঁড়িয়ে এদিক ওদিক করে তাকিয়ে দেখল দু একবার। তারপর সেই নাইলনের দড়িটা বাদরটার হাতে দিয়ে ছেড়ে দিল। পরক্ষণেই দেখা গেল বাদরটা ওপর থেকে ঝুলিয়ে দিল দড়ি। ইরানিটা তাই ধরে উঠে গেল বাড়ির ছাদে এবং বেশ কিছুক্ষণের মধ্যে একটা ঝোলাই করে কী সব যেন নিয়ে নেমে এলো। এসে দড়িটা ধরে নাড়া দিতেই বাঁদরটা ওপর থেকে দড়ি খুলে দিল। তারপর আবার ফিরে চলল যে পথে এসেছিল সেই পথে। বাবলু বলল, এইবার বুঝেছি ঘুঘু তুমি কি করে ধান খাও। বিলু বলল, এ যে ম্যাজিকের পর ম্যাজিক রে ভাই। বাবলু বলল, এই জন্যেই ঘরের ভেতরে বা ছাদে পায়ের ছাপ পাওয়া যায়, কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। ফ্যাক্টরির খুনের ব্যাপারটাও ঠিক এইভাবেই ঘটেছে। বাগানের দিক থেকে বাদরটা দোতলার ছাদে বা বারান্দায় হু কাটা দড়িটা আটকে দিয়েছে, আর তাই ধরে ও বেটা ওপরে উঠেছে। তারপর চুরি করতে গিয়ে হয় বেগতিক দেখে ও বেটা খুন করেছে, না হয় খুন করেই চুরি করেছে। নিচে মেশিনের শব্দে খুন হওয়ার চিৎকার কানেও যায়নি কারো। তারপর বাদুরটা ওই দড়ি হুক সমেত আবার লাফিয়ে এসে গাছের ডালে আটকে অথবা বেঁধে দিলে সেই দড়ি ধরে বারান্দা থেকেই ব্যাটা এধারে আসে। কাজেই ছাদ বা বারান্দায় ছাড়া আর অন্য কোথাও পায়ের ছাপ পাওয়া যায়নি ওর। ইরানিটার পিছু পিছু আবার ওরা সেই মাঠের কাছে এলো যেখানে ওরা তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছে। জিপসি মেয়েটা তখন কাঠকুটো জেলে রান্না চাপিয়েছিল। একটু পরেই রান্না শেষ করে কুকুরটাকে ছেড়ে দিয়ে তাঁবুর ভেতরে ঢুকে পর্দা নামিয়ে দিল। ভম্বল তখন মুখে নাকে রুমাল জড়িয়ে ন্যাকড়ার ক্লোরোফর্ম ঢেলে ছুঁড়ে দিল কুকুরটার দিকে। যেই না দেওয়া কুকুরটা অমনি ছুটে এসে শুকতে লাগলো সেটা। তারপর বারবার সেটা নিয়ে কামড়াকামড়ি করতে করতে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ল। পাণ্ডব গোয়েন্দারা নিশ্চিন্ত হয়ে মাঠে ঢুকলো। এবার তাঁবুর ভেতর আলো জ্বলছে, এর মধ্যেই ওরা ঘুমিয়ে পড়েনি নিশ্চয়ই। বাবলু চুপি চুপি উকি মেরে ভেতরটা দেখল। বিলু, ভম্বল, বাচ্চু বিচ্ছুও দেখল। একটা আয়নার সামনে দাঁড়িয়ে জিপসি মেয়েটা কি যেন দেখছে, আর সেই ইরানিটা একটা ঢোলের ভেতর অনেক কিছু লুকিয়ে রাখছে। রেখে আবার ছাউনি পরিয়ে দিল এমনভাবে যে ওর ভেতরে যে কিছু থাকতে পারে তা কেউ ধারণাও করতে পারবে না। বিলু হঠাৎই বলল, জিপসি মেয়েটার গলায় একটা হীরের নেকলেস রয়েছে মনে হচ্ছে না? বাবলু অবাক হয়ে বলল, আরে তাই তো, এই নেকলেস কাউকে খুন করে নিয়ে এসেছে। ভম্বল বলল, এবার তাহলে পুলিশে খবর দি। বাবলু বলল, আর একটু পরে। জিপসি মেয়েটা অনেকক্ষণ ধরে নেকলেসটা পরে আয়নায় নিজেকে দেখতে লাগলো। তারপর সেটা খুলে রেখে মাথায় বালিশের নিচে চাপা দিয়ে শুয়ে পড়ল। ইরানিটাও ঢোলটা টাঙিয়ে রেখে শুয়ে পড়ল একপাশে। ছোট্ট লণ্ঠনটা সমানে জ্বলতে লাগলো। 2-5 মিনিট বিরতি, তারপরই ভয়ঙ্কর নাক ডাকার শব্দ। ভম্বল আবার একটু ন্যাকড়াতে ওষুধ ঢেলে সেটা চেপে ধরল ইরানিটার নাকে। দেখতে দেখতে নাক ডাকা থেমে গেল।
তারপর যেই না সেটা জিপসি মেয়েটার দিকে নিয়ে যাবে অমনি সে লাফিয়ে চিৎকার করে উঠে দাঁড়ালো। ওর এক হাতে লক করছে একটা ধারালো ছোরা। মেয়েটার চোখ দুটো যেন ইস্পাতের ফলার মতো বেঁকে গেল। সে হাত উঁচিয়ে ছোড়াটা যেই না বাবলুকে মারতে যাবে, পঞ্চু অমনি এক লাফে মেয়েটার হাত শক্ত করে কামড়ে ধরল। পঞ্চুর কামড়ে হাত বেঁকে গেল মেয়েটার। বাবলু কেড়ে নিল ছোড়াটা। তারপর সেই ছোড়াই ওর বুকের কাছে ঠেকিয়ে ভম্বলকে বলল, ভম্বল, পুলিশ! ভম্বলকে থানা পর্যন্ত যেতে হলো না, পথেই পুলিশের ভান দেখতে পেয়ে সব কথা খুলে বলল। হাওড়া থানা দারোগাবাবু ওকে ভালোই চিনতেন, এটা শিবপুর থানার এলাকা। ফোনে কথা হয়ে যেতেই ভ্যান বোঝাই পুলিশ সব হৈ হৈ করে এসে হাজির হলো, সেই সঙ্গে এলাকার অনেক লোক। পঞ্চু তখনও জিপসি মেয়েটার হাত কামড়ে ধরে বসে আছে, আর বাবলু সেই ছোড়া ঠেকিয়ে রেখেছে ওর বুকে। বিলু, বাচ্চু আর বিচ্ছু পাহারা দিচ্ছে ঘুমন্ত ইরানিটাকে। পুলিশ এসেই হাতে হাত করা লাগালো দুজনের। তারপর সমস্ত মালপত্র উদ্ধার করে পাণ্ডব গোয়েন্দাদের বুদ্ধির প্রশংসা করে ওদের প্রত্যেককে গাড়িতে তুলে নিল। সবাই অবাক হয়ে গেল এই অদ্ভুত ব্যাপার দেখে। কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে যে এই সব কাণ্ড কারখানা করে এত বড় একটা খুনি ও চোরকে ধরিয়ে দেবে তা কেউ ভাবতেও পারেনি। গাড়িতে উঠে বাবলু আনন্দে বলে উঠল, 3 চিয়ার্স ফর পাণ্ডব গোয়েন্দা। অন্যরা বলল, হিপ হিপ হুররে। পঞ্চুও ডেকে উঠল।